দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে। আজকেও আমরা কথা বলতে চাই, আসলে আমরা জানি যে করোনাকালীন একটি বিপর্যয় কাটিয়ে অর্থনীতি ধীরে ধীরে বিভিন্ন খাতে গতি ফিরছে, গতি ফেরানোর চেষ্টা করছেন। আমদানি রপ্তানি বাণিজ্য আগের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। সার্বিকভাবে আজকে আলোচনার শিরোনাম আমরা রেখেছি করোনাকালে আমদানি রপ্তানি বাণিজ্য। এই শিরোনামে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে বরাবরের মতোই দুজন বিশেষ অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী রয়েছেন, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ শামস আমাদের সঙ্গে রয়েছেন, এবং আরও একজন ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন মামুন রশিদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। শুরুতে আমরা আলোচনায় যাবার আগে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদন দেখে নিতে চাই। এক বছরের ব্যবধানে 6 ধাপ এগিয়ে চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় 58তম অবস্থানে উঠে এসেছে। এই নিয়ে গত এক দশকে 30 ধাপ এগিয়েছে এই বন্দর। 2019 সালে সারা বিশ্বের বন্দরগুলোর কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসাব করলে শীর্ষ 100টির তালিকা তৈরি করেছে লয়েডস লিস্ট। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর জন্য বে টার্মিনাল সহ নতুন কিছু টার্মিনাল নির্মাণের ওপর জোর তাগিদ দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা বিস্তারিত এই বন্দরের বিষয়ে রিপোর্টটি দেখে আসি। চট্টগ্রাম বন্দর দিয়ে যত পণ্য পরিবহন হয় তার 27% কন্টেইনারে আনা নেওয়া হয়, বাকি 73%ই আনা নেওয়া হয় কন্টেইনারবিহীন সাধারণ জাহাজে। আর বিশ্বের বন্দরগুলোর কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে শীর্ষ 100টির তালিকা তৈরি করেছে লয়েডস লিস্ট। এই তালিকায় 58তম অবস্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর। এ নিয়ে গত এক দশকে 30 ধাপ এগিয়েছে এই বন্দর। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরের যে স্টেক হোল্ডার এবং কর্মকর্তা কর্মচারী, আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা, সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। পোশাক শিল্পের রপ্তানির উপর ভর করেই এ বন্দরে কন্টেইনার পরিবহনের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করা হয় লয়েডস লিস্টের প্রতিবেদনে। তাই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বে টার্মিনাল সহ নতুন টার্মিনাল নির্মাণের উপর জোর তাগিদ দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। কর্ণফুলী টার্মিনাল বলেন, তারপরে এনসিটি তো আছেই, তারপরে লালদিয়ার কন্টেনার বলেন, এইরকম আরো 10টা টার্মিনাল করতে হবে। ভারত ভুটানের কিছু মাল এখানে ইউজ হবে, তো ওইগুলি তো আমাদের তো বাড়াতে হবে, সুবিধা হবে না কেমনে। এগুলি যত তৈরি করা যাবে তত সুবিধা হবে দেশে। কনজিউমার প্রোডাক্ট আর কন্টেনার গুডস দুদিকেই আমদানির ক্ষেত্রে বাড়ছে। লয়েডস লিস্টের তালিকায় এবার শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে 4 কোটি 33 লাখ কন্টেইনার পরিবহন হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমরা আমাদের হাতে থাকা রিপোর্টটি দেখছিলাম। আমরা মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে আমরা পরিচয় করে দিয়েছি, আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছেন। আলোচনা করতে চাই আমদানি রপ্তানি বাণিজ্য। করোনাকালে আসলে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি কতটা ফিরেছে, এমন নানাবিধ বিষয় এবং আগামী দিনের অর্থনীতির চ্যালেঞ্জ নিয়েও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি। আমরা সরাসরি যেতে চাই আমাদের ব্যবসায়ী জনাব মোহাম্মদ শামস, ঢাকা চেম্বার অফ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছেই সরাসরি জানতে চাই, আগের তুলনায় আসলে আমরা দেখছি যে ব্যবসা হিসেবে কি মনে করছেন যে আমদানি, আমরা বিভিন্ন তথ্য পরিসংখ্যানেও দেখছি যে আগের তুলনায় বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানেও দেখলাম যে আমদানি করোনাকালীন অর্থাৎ ধাক্কা কাটিয়ে অনেকটা বেড়েছে আগের তুলনায়। সার্বিকভাবে আপনারা কেমন দেখছেন আমদানি বাণিজ্যের চিত্র? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। শুরুতে যেটা বলতে চাই যে আমাদের একটা জিনিস বুঝতে লাগবে, যখন পরিস্থিতি শুরু হলো তখন কিন্তু সবকিছু স্থগিত ছিল। তো সাপ্লাই চেইন কিন্তু খালি হয়ে গেছিল। হ্যাঁ, তো ন্যাচারালি যখন সবকিছু ওপেন আপ হবে তখন কিন্তু একটা প্রেশার দেখবেন যে একটা ইনক্রিজ করছে। আর অন্যদিকে যেটা হলো যে আমাদের এক্সপোর্ট যেটা বন্ধ হয়েছিল ওটাও কিন্তু এখন চালু হয়েছে। অ্যান্ড দ্য সেম রিজন যে এক্সপোর্ট যে আইটেমগুলো আমরা করতাম, আমাদের কিন্তু সাপ্লাই চেইন খালি ছিল। যারা বাইরের ক্রেতা ছিল ওনারা কিন্তু তখন অর্ডার প্লেস করে নাই। তো ওই 3 মাসের যে ডিফারেন্স ছিল ওটা কিন্তু ধরেন ওনাদেরও সাপ্লাই চেইন পূরণ করতে লাগবে। স্টোর যেগুলো খালি আছে স্টোরে মাল ঢোকাতে লাগবে, তো ওনারা কিন্তু অর্ডার প্লেস করছে। তো আমরা দেখছি সার্বিকাংশিক ভাবে অর্থনীতির চাকা আবার ঘোরা শুরু করেছে। আর একই সাথে আমাদের নতুন যে খাতগুলো এখন উঠে আসছে, যেমন আপনার ফার্মাসিউটিক্যাল খাত, এটা আগেও ছিল, এখন আমরা দেখছি যে এটার উপর আরো বেশি এমফাসিস হচ্ছে। এখানে র মেটেরিয়াল ইম্পোর্ট হচ্ছে অনেক
তারপরে আপনার দ্রব্যমূল্য যেগুলো আছে, ধরেন নন এসেনশিয়াল গুডস বলে থেকে যেগুলো, এগুলো ইম্পোর্ট কিন্তু বন্ধ ছিল এই বেশ কয়েকদিন ধরে, ওগুলো এখন ইম্পোর্ট করা শুরু হয়েছে। তো ওভারঅল আমি বলবো যে এখন আবার আমাদের অর্থনৈতিক চাকা ঘোরা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে। জি, নিশ্চয়ই এটি আমাদের জন্য সুসংবাদও যে আমাদের অর্থনীতির চাকা ঘুরছে। আমরা মামুন রশিদের কাছে যেতে চাই। জনাব মামুন রশিদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সব মিলে আপনি কেমন দেখছেন আসলে আমদানি রপ্তানি বাণিজ্যে গতি কতটা পাচ্ছে? আমরা দেখছিলাম তৈরি পোশাকে অর্ডার আগের তুলনায় বাড়ছে, সার্বিকভাবে অর্থনীতির গতি ফিরছে কিনা? ধন্যবাদ। জনাব শামস মাহমুদকে স্বাগত জানাই। বাংলাদেশের সর্ববৃহৎ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি হিসেবে প্রথম বোধে আমি ওনার সাথে আলোচনা করছি। ওনাকে অনেকদিন যাবতীয় জানি, উনি একটি রাষ্ট্রকে ওখানে রিপ্রেজেন্ট করেন, আফ্রিকার একটি রাষ্ট্রকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। আর সেকেন্ড হচ্ছে, আপনি যেটা বলছেন আমরা ইতিমধ্যে শুনেছি জনাব শামস মাহমুদ থেকে, ইয়েস আমাদের মার্চ বা পর্যন্ত মোমেন্টামটা ছিল, এপ্রিল মেতে মোমেন্টাম কমে গিয়েছিল। আবার আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রণোদনা, বিশেষভাবে আমাদের ব্যক্তি খাতের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের এগিয়ে আসার প্রেক্ষিতে, এন্ড থ্যাংক গড আমরা খুব একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে খুব একটা করোনা আক্রমণ দেখতে পারিনি, সংক্রমণ দেখতে পাইনি। সেটাও একটি ভালো দিক। অবশ্যই আমরা উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যথাবিহিত কিংবা যথাবিহিতের কাছাকাছি স্বাস্থ্য সুরক্ষা বিধিমালা নিশ্চয়তা বিধান করেছেন। সো সেক্ষেত্রে এখন আসি, আমরা জুলাইতে দেখেছি যে প্রায় $3.91 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে শুধু আমাদের পোশাকে। সেক্ষেত্রে দিস ইজ এ ভেরি গুড নিউজ আমরা মনে করছি। এবং আমরা অগাস্টের 22 তারিখ পর্যন্ত দেখেছি যে মোমেন্টাম ইজ অন, আমাদের এক্সপোর্ট মোমেন্টামটা। এবং আমরা আপনি জানেন যে চীন ইতিমধ্যে 1 জুলাই থেকে আমাদেরকে 97% আমাদের যে সমস্ত পণ্য আমরা রপ্তানি করে থাকি ওদের যে টেক বাস্কেটের যে এগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, আইটেমগুলো রয়েছে, সেখানে আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা মনে করছি চীনে আমাদের রপ্তানি যদিও এখন পর্যন্ত $1 বিলিয়ন অনেক নিচে, $700 মিলিয়ন কাছাকাছি, আমরা মনে করছি আমরা যদি মোমেন্টামকে তাকে কাজে লাগাতে পারি, এবং আমরা যে অতীতে কিছুটা ব্যর্থ হয়েছিলাম চায়না এবং ইউএস এর ট্রেড টেনশনের সুযোগ নিতে, সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করে আমরা আরো সম্ভবত জনাব শামস মাহমুদ থেকে আমরা আমাদের এক্সপোর্ট বাড়াতে পারবো। এছাড়া রয়েছে আমাদের আমদানি। আমাদের আমদানি ক্ষেত্রে এখনো মোমেন্টামটা পুরোপুরি আসেনি, তবে আমাদের ক্যাপিটাল মেশিনারির শর্টফলটা অনেকটা কভার করছে আমাদের ভোগ্য পণ্যের আমদানি। জনাব শামস মাহমুদ যেটা বলেছেন, আমাদের ওষুধ খাত কিন্তু তারা নতুন নতুন জিনিস আমদানি করছে, তাদের একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এছাড়া র মেটেরিয়ালস আমদানি করছে। তো ওষুধ খাত বর্ধিষ্ণু খাত হিসেবে আবির্ভূত হয়েছে। সেই সাথে কাছাকাছি রয়েছে আমাদের ভোগ্য পণ্যের খাত, আমাদের রিটেল চেইন গুলোর বিক্রি অনেক বেড়েছে, আমাদের হোম ডেলিভারি অনেক বেড়েছে আপনি জানেন ভোগ্য পণ্যের। সেক্ষেত্রে অনেকটা আমাদের আমদানি বাড়বে বলে আমরা মনে করছি। আমাদের আমদানি এবং রপ্তানি যেটাকে বলে আমাদের বহির্খাত অলরেডি প্রায় $100 বিলিয়ন কাছাকাছি চলে গিয়েছে। সবকিছু মিলে আমরা যদি আমদানি মনে করি, সেই ক্ষেত্রে যথারীতি আমাদের চট্টগ্রাম বন্দর যে রিপোর্টটি আপনি শুরু করেছেন, সেই বন্দরের দক্ষতা সক্ষমতা একটি বিরাট বিষয়। ইতিমধ্যে আমরা স্বাগত জানাই বন্দর কর্তৃপক্ষকে, বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যানকে এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে যে আমাদের বন্দর অ্যাক্টিভিটির কারণে 58তম বন্দর হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে। বন্দরের অনেকগুলো রিফর্ম নিয়ে, রিস্ট্রাকচার নিয়ে আমরা ইতিমধ্যে নৌ পরিবহন, সমুদ্রপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করে চলেছি, যোগাযোগ স্থাপন করতে পেরেছি। আমরা অনেক ডায়ালগ ওপেন করেছি। আমরা মনে করছি বন্দরের সাইবার নিরাপত্তা, বন্দরের যে ট্রাফিক হ্যান্ডলিং ক্যাপাসিটি, আপনি নিজে বলেছেন আমাদের ডবল মোরিং সেই টার্মিনালের কথা, টার্মিনাল ক্যাপাসিটি, তারপর আমাদের বন্দরে যে ওয়েটিং করতে হয় হারবারে, সেই ক্ষেত্রে যে আমাদের ডেপুটেশন, এগুলো যদি আমরা কমাতে পারি, আমাদের ব্যক্তি খাতের জাহাজ শিল্পকে যদি আমরা আরেকটু এনকারেজ করতে পারি, আমার মনে হচ্ছে আমাদের সামনে ভালো দিন। আপনারা ইতিমধ্যে জেনেছেন পত্রিকান্তরে যে ভারতের অর্থনীতি কিন্তু তাদের প্রথম কোয়ার্টার, সেটা তাদের অর্থ বছর হচ্ছে
এপ্রিল টু মার্চ, সো এপ্রিল টু জুন এই কোয়ার্টারে তারা 23.9% কিন্তু কন্ট্রাক্ট করেছে, কমে গেছে তাদের অর্থনীতি, তাদের জিডিপি গ্রোথটা কমে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম খারাপ অবস্থা আমাদের হয়নি। আপনি জেনেছেন আমরা বলেছি যে 5.24% আমাদের জিডিপি গ্রোথ হয়েছে। সেটা যদি কিছুটা বিতর্ক দেখা দিল, আমরা যদি IMF এরটাও ধরে নেই 3.8%, সেটাও কিন্তু আমাদের মতো দেশগুলোর তুলনায় বেশ ভালো একটি গ্রোথ আমরা দেখাতে পেরেছি। সেটার বিরাট কৃতিত্ব হচ্ছে আমাদের ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাজের, আমাদের শ্রমিকদের, সেই সাথে সরকারের উপযোগী নীতিমালা তো রয়েছে। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমরা শামস মাহমুদের কাছে আরেকবার ফিরতে চাই। জনাব শামস মাহমুদ, মামুন রশিদ অনেকগুলো বিষয় বলছিলেন, আপনারা কি মনে করেন যে বন্দর সক্ষমতার বিষয়ে আমরা একটি রিপোর্টও দেখছিলাম, আমাদের আসলে স্থলবন্দর, নৌবন্দর, আরও যে বন্দর সুবিধাগুলো আন্তর্জাতিক বাণিজ্যের যদি তুলনা করি বা বহির্বিশ্বের সাথে তুলনা করি, সে জায়গায় এখনও সক্ষমতায় ঘাটতি রয়েছে কিনা? ধন্যবাদ। মামুন রশিদ স্যার যে কথাগুলো বলেছেন, হিজ কাভার্ড মোরালেস সব পয়েন্টগুলো, কিন্তু এখানে একটা জিনিস আমাদের বলতে লাগবে যে there is always room for improvement। আমরা সবসময় ইমপ্রুভমেন্ট করতে পারবো। যেমন ডিজিটাইজেশন, আপনার এখনো কিন্তু মানে পোর্টে একটা অফিস থেকে আরেকটা অফিস গিয়ে ডকুমেন্ট সাবমিট করতে লাগে, তারপর কোনো একটা নির্দিষ্ট ব্যাংকে গিয়ে আমার সাবমিট করতে লাগে, ওখানে অনেক টাইম নষ্ট হয়। তো আমরা যদি ডিজিটাইজেশন ওখানে নিয়ে আসতে পারি, যেমন আমি যদি ই ওয়ালেট ব্যবহার করে সরকারকে যে রাজস্ব, যেটা আমার মাল খালাস করার সময় যেসব মানে পেমেন্ট করতে লাগে, আমি যদি ওইভাবে করতে পারি ইন ডিজিটাইজড ওয়ে, এটা কিন্তু অনেক লজিস্টিক্যালি অনেক সাপোর্ট করবে আমাদের ইজ অফ ডুইং বিজনেসে, এটার অনেক এফেক্ট নিয়ে আসবে, অনেক সহজীকরণ হবে জিনিসগুলো। তারপরে এখানে আরেকটা জিনিস আছে যে পোর্টে আমরা চাই যে আরো সুন্দর করে ধরেন বিভিন্ন স্টোরেজ ফ্যাসিলিটি দেওয়ার জন্য, কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে লাগবে যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তো এখানে পোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটা চাইলেও কিন্তু এটা ইনক্রিজ করা যাবে না। কিন্তু নতুন যেমন উদ্যোগ নেওয়া হয়েছে ধরেন ডিপ সি পোর্ট করার ক্ষেত্রে, কিন্তু ওগুলো অনলাইন আসতে বহুদিন লাগবে। আর আরেকটা হলো যে ট্রানজিটের ক্ষেত্রে, ট্রানজিট এখানে আনতে লাগবে, কারণ ট্রানজিট যখন শুরু হয়ে যাবে ফুল সুইং এ, তখন কিন্তু এখানে আমাদের ওটা দেখতে লাগবে যে আমরা যারা লোকাল ইন্ডাস্ট্রি যারা এক্সপোর্ট করে থাকি অথবা আমদানি করে থাকি, আমাদের উপর যে চাপটা যাতে না আসে। আর অনেক ক্ষেত্রে পোর্ট এবার যে ভূমিকা রেখেছে এই করোনাকালীন, এটা আমরা উই আর ভেরি হ্যাপি, ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি, কারণ ওনারা কিন্তু পোর্ট অপারেশন কিন্তু একদম বন্ধ হয়ে যায়নি, মানে ওনাদের জন্য কিন্তু আমরা অর্থনৈতিক চাকাটা কোনোভাবে চালু রাখতে পেরেছি। তো এসব সার্বিক দিক দিয়ে, বাট ডিজিটালাইজেশন আমার মনে হয় মানে এখনো স্কোপ আছে, যেমন স্ক্যানিং, কন্টেনার স্ক্যানিং বলেন, তারপরে এই টাইপের জিনিসগুলো কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে লাগবে যত দ্রুত সম্ভব। নিশ্চয়ই, আমরাও আশা করব সেই সক্ষমতা আমাদের আরও বাড়বে। তবে ডিজিটাইজড করার কথা কিন্তু আসলে সবাই বলে থাকেন। শামস মাহমুদ, মামুন রশিদ দুজনেই আমাদের সঙ্গে থাকুন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি এই পর্যায়ে। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নেব, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছি করোনাকালে আমদানি রপ্তানি বাণিজ্য এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে বরাবরের মতো দুজন অতিথি রয়েছেন। আজকে আমাদের সঙ্গে ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ শামস, এবং একই সাথে একজন ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক জনাব মামুন রশিদ আমাদের সঙ্গে রয়েছেন। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা আমদানি রপ্তানি বাণিজ্যের গতি আগের তুলনায় বেড়েছে এই কথাগুলো শুনছিলাম আপনাদের কাছে, বন্দরের সক্ষমতা বাড়াতে ডিজিটালাইজেশনের কথাও শুনছিলাম। এ পর্যায়ে একটু জানতে চাইবো জনাব শামস মাহমুদ, আপনার কাছে সরাসরি আসতে চাই প্রণোদনার কথা নিয়ে। এই যে করোনাকালীন সময় আমরা প্রণোদনার যে বিশাল তহবিল ছিল, সরকারের নানা রকম পদক্ষেপ ছিল অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে, ব্যবসা বাণিজ্যকে টিকিয়ে রাখতে, সেক্ষেত্রে আসলে সেই প্রণোদনার অর্থের সুফল কতটা আসলে ব্যবসায়ী মহল পেয়েছে? বিশেষ করে আপনারা যারা বড় ব্যবসায়ী, পাশাপাশি মাঝারি বা ক্ষুদ্র যারা রয়েছেন, তারা এই সুফল পাওয়া নিয়ে কিন্তু নানান রকম অভিযোগ উঠে এসেছে। আপনার মূল্যায়ন জানতে চাই জনাব শামস মাহমুদ। জি, আমরা যেটা দেখলাম যে স্টিমুলাস যে প্রোগ্রাম যেটা বাংলাদেশ ব্যাংক যেটা দিয়েছে, এটা থ্রু দ্য ব্যাংক ডিসবার্সমেন্টটা হচ্ছে। তো এখানে 30,000 কোটি টাকা আছে বড়দের জন্য, যারা লার্জ বিজনেস,
আর এসএমই সিএসএমই এর জন্য আছে 20,000 কোটি টাকা। জি। তো লার্জ বিজনেসের ক্ষেত্রে দেখা গেছে যে ভেরি এফেক্টিভলি এটাকে ডিসবার্সমেন্ট করা হয়েছে। আহ, এখানে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস যারা মেইনলি ওনারাই পেয়েছে। ওটার জন্য এখন আপনি দেখছেন যে সবার কিন্তু ব্যবসা বাড়ছে। তো এটা ভালো একটা জিনিস। কিন্তু আমি যখন সিএসএমই ক্ষেত্রে যখন আসি, 20,000 কোটি টাকা প্রণোদনার যখন আসি, এখানে আমরা 20,000 কোটি টাকার মধ্যে আজকে পর্যন্ত 3,700 কোটি টাকা ডিসবার্সমেন্ট হয়েছে। আহ, কিন্তু এখানে একটা জিনিস দেখতে লাগবে যে ডিসবার্সমেন্ট হচ্ছে, এটা সঠিক, কিন্তু এই 3,700 কোটি টাকা আউট অফ 20,000 ক্রোর, এখানে আহ, আহ, ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছে, এসএমই ব্যবসায়, সিএসএমই ব্যবসায়, যে কটেজ মাইক্রো স্মল, এনারা কত পেয়েছে, আর মিডিয়াম যারা আছে এনারা কত পেয়েছে, এটার এখন কিন্তু কোনো ডাটা আমরা পাইনি। এটা আমরা আশা করি সেপ্টেম্বর এই মাসের 5 তারিখে একটা আপডেট আসবে, ওখানে মনে হয় এই ব্রেকডাউনটা থাকবে। কারণ আমরা যখন কটেজ মাইক্রো স্মলের সাথে কথা বলছি, ওনারা অভিযোগ করছে যে ওনারা পাচ্ছে না কোনো ধরনের এই যে প্যাকেজ আছে, এখান থেকে ওনারা এখন কোনো সহায়তা পাচ্ছে না, আর পেয়ে থাকলে খুবই কম সংখ্যা এখানে। আর মিডিয়াম যারা আছে, মিডিয়ামে ম্যাক্সিমাম ডিসবার্সমেন্ট হয়েছে আমরা যতদূর জানি। আর এখানে একটা জিনিস বুঝতে লাগবে কি, আমাদের এসএমই ডেফিনিশনে বাংলাদেশে যে প্রবলেমটা হলো কি, আপনি যখন এসএমই বলেন আপনি মিন করছেন ছোট ব্যবসায়ী, আর লার্জ বিজনেস হলো বড় ব্যবসায়ী। কিন্তু এসএমই এর মধ্যে মিডিয়ামে কিন্তু ডিমড এক্সপোর্টার, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা এক্সপোর্ট করে থাকে ওনারাও কিন্তু এসএমই তে থাকে। সো ডিমড এক্সপোর্টারের জন্য আর ছোট কটেজ মাইক্রো স্মলের জন্য আপনি একই পলিসিতে ডিসবার্সমেন্ট করতে পারবেন। আর যেহেতু ওই গার্মেন্টস ব্যবসায়ী এখানে চলে আসছে যারা এক্সপোর্ট করে থাকে, ওনাদের সাথে ব্যাংকের একটা ফর্মাল রিলেশনশিপ থাকে। তো ব্যাংক ওনাদেরকে এই প্রণোদনা প্যাকেজ ডিসবার্সমেন্টে অনেক সহজীকরণ ভাবে ওনাদের টাকা দিচ্ছে। কিন্তু কটেজ মাইক্রো স্মল যাদের জন্য আসলে 20,000 কোটি টাকাটা দেওয়া হয়েছে, ওনারা কিন্তু আসলে গ্রাউন্ড লেভেল রিয়ালিটি হলো যে পাচ্ছে না। তো এইটার জন্য আমরাও ঢাকা চেম্বার থেকে এখন আমরা বাংলাদেশ ব্যাংকে গিয়ে ডেপুটি গভর্নর মহোদয়ের সাথে দেখা করেছি। ওনাকে আমরা ওটাও বলেছি যে আমরা যখন দুটো প্যাকেজ দিলাম ওই ছোটদেরকে সাহায্য করার জন্য, যখন যে যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, এটাকে যদি সত্যিকার অর্থে যদি বাস্তবায়ন করতে লাগে, তাহলে কিন্তু আমার কটেজ মাইক্রো স্মলকে সেপারেট করতে লাগে, নিশ্চয়ই। সেপারেট করে ওনাদেরকে এটা দিতে হবে। আর নাহলে যেটা হবে যে আপনি মিডিয়াম যারা আছে, আপনি মিডিয়ামে যদি 90% লোন দিয়ে দেন অথবা 60% লোন দিয়ে বলেন যে 60% বাস্তবায়ন করে ফেলেছে, তাহলে কিন্তু যাদের জন্য এই অ্যামাউন্টটা দেওয়া হয়েছে ওনারা কিন্তু পাবে না। জি, নিশ্চয়ই তৃণমূলে সেটি পৌঁছাতে হবে। জনাব শামস মাহমুদ, আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে আসলে আপনারা ব্যবসায়ী হিসেবে অর্থনীতির জন্য কোন বিষয়টাকে মূল চ্যালেঞ্জ মনে করছেন, কোন বিষয়গুলোকে মূল চ্যালেঞ্জ মনে করছেন যেটি উত্তরণের জন্য আমাদের বিশেষ নীতি কৌশল প্রয়োজন? একটা জিনিস, এটা ছোট থেকে বড় সবাই একটা সমস্যায় আমরা পড়ছি, যেটা ওটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে। ওয়ার্কিং ক্যাপিটাল একটা জিনিস হলো যে মামুন সাহেব এখানে আছে, উনি আমার থেকে ভালো বলতে পারবে। এই প্রণোদনা প্যাকেজে আপনার 30% অ্যালোকেট করা হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। তো আমার যখন 3 মাস সবকিছু বন্ধ ছিল, আমার পেমেন্ট সাইকেল বন্ধ ছিল, হ্যাঁ, আমার কিন্তু ওভারহেড এক্সপেন্স গুলো কিন্তু তখন রানিং ছিল। তো তারপর যেটা হলো যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাইরের যে আমাদের যে বায়াররা আছে, বায়াররা কিন্তু আমাদেরকে বলেছে যে আগে যেটা হতো 90 দিন পরে আমাকে ওনারা পেমেন্ট করতো, আমি 120 দিন পর আমার যারা সাপ্লায়ার, যাদের থেকে আমি র মেটেরিয়াল কিনতাম, সুতা কিনতাম, কাপড় কিনতাম, ওনাদেরকে আমি পেমেন্ট করতাম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। কিন্তু বায়াররা কিন্তু এই যখন করোনা শুরু হলো তখন বললো যে তোমাদের অর্ডার ক্যান্সেল করবো না, তোমরা ওই 90 দিন থেকে 120 দিন, সরি 180 ডেজ, 240 ডেজ, 280 ডেজে নিয়ে যাও। 280 ডেজ পর আমাকে আমি তোমাদেরকে পেমেন্ট করবো। তো যখন এই জিনিসটা আসলো, এখানে কিন্তু সাইকেলের একটা মিসম্যাচ হয়ে গেছে, ওয়ার্কিং ক্যাপিটাল যে সাইকেল যেটা, কারণ আগে আমি 1 মাস পেতাম টাকাটা রোটেট করতে, ওটা কিন্তু এখন আমি পাচ্ছি না। তো যখন এই সমস্যা যখন সামনে আসছে, এটা কিন্তু এখন এই সেপ্টেম্বর মাসে এসে কিন্তু এই সাইকেলটা আমরা এফেক্টটা দেখতে পাচ্ছি। আর ছোটদের ক্ষেত্রে আমি বলি যারা ট্রেডিং ব্যবসা করে, এখানে কিন্তু আমরা সবাই জানি যে সব দোকানে যখন কেউ মাল সাপ্লাই করে থাকে তখন একটা ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়া হয়।
বাকির একটা কালচার আছে। তো বাকি যখন থাকে তখন কিন্তু আমার কিন্তু টাকাটা সাইকেল হচ্ছে না আমার। তো জি। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য মেইন ইস্যু এখন আমাদের, নিশ্চয়ই। এটা নিয়ে কাজ করতে লাগবে। এখানে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের একটা বড় ভূমিকা প্লে করার জি একটা রোল আছে। অনেক ধন্যবাদ জনাব শামস মাহমুদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা মামুন রশিদের কাছে যেতে চাই। জনাব মামুন রশিদ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক হিসেবে আপনার কাছে একই প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে আসলে আমাদের অর্থনীতি হয়তো কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বা গতি ফিরছে, কিন্তু সার্বিকভাবে অর্থনীতির জন্য আসলে কোন বিষয়গুলোকে আপনি মূল চ্যালেঞ্জ মনে করছেন? জনাব মামুন রশিদ কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, বলুন আবার। আমার প্রশ্নের জায়গাটি এই মুহূর্তে অর্থনীতির জন্য আসলে মূল চ্যালেঞ্জ কি ঘুরে দাঁড়ানোর জন্য? না, এখানে তো সবচেয়ে মূল চ্যালেঞ্জ হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিধিমালা মেনটেন করে আমার ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোকে, প্রাকৃতিক জোনগুলোকে আবার রেজুভেনেট করা। শুধুমাত্র যে ফেরত আসা তা নয়, ফেরত তো আসতেই হবে। ফেরত আসা ছাড়াও আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই সুযোগগুলো নিতে পারি। আপনি শুনেছেন জনাব শামস মাহমুদ থেকে যে আমাদের কিন্তু নতুন নতুন সুযোগও সৃষ্টি হয়েছে এক্সপোর্টের ক্ষেত্রে, এমনকি ইম্পোর্টের ক্ষেত্রে। আমরা যদি এলসি সংক্রান্ত সমস্ত জটিলতা দূর করতে পারি, কোনো যদি নন পেমেন্ট না থাকে এলসির এগেনস্টে, আমদানি বিলের এগেনস্টে, আমরা কিন্তু অনেক সস্তায় ক্যাশ মার্কেটে অপারেট করে অনেক সস্তায় জিনিসপত্র কিনতে পারি, ক্যাপিটাল মেশিনারি, এমনকি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল কিংবা অন্যান্য বিষয় কিনতে পারি। তেমনটি আমরা নতুন নতুন বাজার আমরা যদি ঠিক সময় ডেলিভারি দিতে পারি, আমাদের শ্রমিকরা যদি স্বাস্থ্য বিধি মেনে চলে কাজ করতে পারে, আমরা যদি ঠিক সময় আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা সম্মান বাড়বে। ইতিমধ্যে কিন্তু অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, যেখানে আমাদের গেল বছরে অর্থ বছরে 2019 জুলাই থেকে 2020 জুনে আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে, কমেছে 17%, কিন্তু আমদানি কমেছে মাত্র 8%। আমাদের ইনওয়ার্ড রেমিটেন্স বেড়েছে প্রায় 11%। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা ভালো স্টোরি আছে। এবং আমরা যদি সরকারের বিধিমালাগুলো মেনে চলি, আমাদের পোর্ট যেটা আপনি শুরু করেছেন, যদি আধুনিকতম পোর্ট হিসেবে একটা গ্যাপ অ্যানালাইসিস বের করে যে কোথায় কোথায় তাদের উন্নতি ঘটাতে হবে, সেইটা আমাদের ঢাকা চট্টগ্রাম আমাদের যে লাইফলাইন রোড, সেই রোডের অবস্থাটা ভালো কিনা, লজিস্টিক্স সাপ্লাই চেইনটাকে আরো উন্নত করতে পারে কিনা। কারণ শামস মাহমুদ যেটা বলেছেন, আরো ডিজিটাইজেশন। আমাদের ডিজিটাইজেশন মানে কিন্তু অটোমেশন না, ডিজিটাইজেশন মানে মেশিন লার্নিং, ইন্টেলিজেন্স, অনেক কিছু। এবং সর্ববৃহৎ জিনিসটা হচ্ছে আমাদের মানব সম্পদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করা। কারণ আমরা কিন্তু ইতিমধ্যে ইকোনমিক জোন গুলাতে, স্পেশাল ইকোনমিক জোন এবং এক্সপোর্ট প্রসেসিং জোন গুলাতে দেখতে পাচ্ছি, বিশেষভাবে ঢাকা এবং চট্টগ্রাম ইপিজেডে দেখতে পাচ্ছি দক্ষ শ্রমিকের অভাব হচ্ছে। কিন্তু তো শ্রমিকদের দক্ষতার সাইডটি আমাদের একটু ভাবতে হবে। তাহলে আমরা যদি কোন শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে পারি, আমরা যদি আন্তর্জাতিক বাজার থেকে দক্ষতার সাথে কাঁচামাল এবং ক্যাপিটাল মেশিনের মূলধনী যন্ত্রপাতি আনতে পারি, এবং আমরা যদি উৎপাদনের টাকাকে স্বাস্থ্য বিধিমালা মেনে চালু রাখতে পারি, প্রবহমান রাখতে পারি, আমি তো মনে করি আমাদের ভবিষ্যৎ অনেক ভালো। জি, জনাব মামুন রশিদ ছোট করে বলবেন যে শামস মাহমুদ বলছিলেন যে ওয়ার্কিং ক্যাপিটাল তাদের একটি মূল সমস্যা। আমরা একদিকে দেখছি ব্যাংকগুলোতে লিকুইডিটি মানি তারল্য সরবরাহের কথা বলা হচ্ছে প্রচুর পরিমাণ, আবার এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল সংকট। এই দুইয়ের সমন্বয় আসলে কিভাবে হতে পারে? এটা তো শামস মাহমুদ সাহেবের বন্ধুরা, উনি না, ওনারা অত্যন্ত ভালো ক্লায়েন্ট, সোনালী ব্যাংকের অত্যন্ত সম্মানিত ক্লায়েন্ট। আমি জানি ওনাদের গ্রুপ শাসা ডেনিমস, যেটা ব্যবস্থাপনা পরিচালক উনি নিজেই সম্ভবত। সো সেক্ষেত্রে কিন্তু ওনাদের বন্ধুরা তো এত বেশি ব্যাকডেট করে ফেলেছে, ব্যাংকগুলো তো মুখ পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়। তো আমরা যখন ঋণ দিব, ঋণের টাকা তো আনতে হবে। বাংলাদেশ ব্যাংক আমাকে সহজ শর্তে জনাব শামস মাহমুদ এবং তাদের বন্ধুদেরকে দেওয়ার জন্য, অর্থনৈতিক চাকাকে পুনঃসচল করার জন্য টাকা দিচ্ছে। মানে আমাদের প্রায় 85% উপরে, মানে আমাদের যে স্টিমুলাস প্যাকেজ, প্রণোদনা প্যাকেজের টাকা হচ্ছে ব্যাংকগুলোর মাধ্যমে এই সমস্ত লার্জ এবং মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজ গুলাকে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু টাকাটা আমি দিব, বাংলাদেশ ব্যাংক আমাকে পুনর্ভরণ বা রিফিনান্স করবে, কিন্তু টাকাটা যদি আমি ফেরত আনতে পারি, বাংলাদেশ ব্যাংক আমাকে ছাড়বে না। এবং নতুন যোগ হয়েছে গুজব। সুতরাং আমি যদি ব্যাকডেট করি, তো আমি যদি নিশ্চয়তা না পাই যে আমার টাকাটা আমি ফেরত পাবো কিনা,
জনাব শামস মাহমুদ না ওনাদের বন্ধু বান্ধব কিংবা আমাদের চেম্বারের মেম্বারদের কাছ থেকে, তাহলে আমি এই যে আমরা যেটা বলি ক্রেডিট ক্রিয়েশনের চাকাটাকে সচল রাখবো কিভাবে? সুতরাং আমরা যদি আরো বেশি বেশি লোককে ঋণ নিতে চাই, ঋণ আদায়ের একটা আমার নিশ্চয়তা বিধান করতে হবে শিল্পপতিদেরকে, উদ্যোক্তাদেরকে, এবং সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে একটা জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। জি নিশ্চয়ই, সেটি আমরা মনে করি। আপনাদের দুজনকেই ধন্যবাদ আবারও জানাচ্ছি। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আরও একবার। দর্শকরা আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, এই ভ্যালি বীজ সংলাপে আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ এই ভ্যালি বীজ সংলাপে। আমরা আজকে কথা বলছি করোনাকালে আমদানি রপ্তানি বাণিজ্য এবং অর্থনীতির নানাবিধ চ্যালেঞ্জ, গতি প্রকৃতি নিয়ে কথা বলছেন। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে রয়েছেন, একই সাথে জনাব মামুন রশিদ, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক আমাদের সঙ্গে এই দুজন অতিথি রয়েছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। এই পর্যায়ে সরাসরি জনাব শামস মাহমুদ প্রশ্নে যেতে চাই আপনার কাছে। আমরা করোনাকালীন আমদানি রপ্তানি বাণিজ্য ছাড়াও অর্থনীতির অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আপনি বলছিলেন, বন্দর সক্ষমতা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলছিলেন। WTO একটি পূর্বাভাস দিয়েছিল করোনাকালীন সময়ে আসলে যে বিশ্ব বাণিজ্য 13 থেকে 32% পর্যন্ত কমে যেতে পারে, আন্তর্জাতিক বাণিজ্য। তো এর বাইরেও আমরা দেখেছি IMF সহ অন্যান্য যে উন্নয়ন সংস্থাগুলো রয়েছে তারা পূর্বাভাস দিয়েছিল, সারা বিশ্বের GDP প্রবৃদ্ধি কমে আসার পূর্বাভাস ছিল। তো সার্বিকভাবে এই যে বাণিজ্য সংকুচিত হয়ে আসার যে পূর্বাভাস, সেটি কি এখন হচ্ছে মনে করেন, নাকি সেটি থেকে আসলে কিছুটা পরিবর্তিত পরিস্থিতি? এখানে ইন্টারন্যাশনাল ট্রেডে অবভিয়াসলি এখানে আপনি যদি দেখেন যে অনেক শ্রিঙ্ক করেছে, স্পেশালি ইন্ডিয়া যদি দেখেন, যারা ম্যানুফ্যাকচারিং যাদের মেইন, তারপর এক্সপোর্ট যাদের মেইন স্ট্রেংথ, কিন্তু ইন্ডিয়াতে আবার যেমন লোকাল ইকোনমিজ, সাইজ অফ দ্য ইকোনমি ইজ ভেরি বিগ, তো ওখানে তারপরেও কিন্তু ওভার 20% কন্ট্রাকশন হয়েছে ফার্স্ট কোয়ার্টারে। তো আমি যদি একই সাথে বাংলাদেশের ইকোনমি দেখি, আমাদের কিন্তু ওটা হয়নি। তো এখানে একটা পজিটিভ দিক। আর একটা জিনিস আমাদেরকে বুঝতে লাগবে যে বাংলাদেশের যে গ্রোথ স্টোরি অফ বাংলাদেশ, আমরা সবসময় বলে থাকি যে এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, তারপরে কিন্তু সবসময় আমরা গ্রোথ দেখাচ্ছি, ডাবল ডিজিট গ্রোথ দেখাচ্ছি, খুব ফাস্ট গ্রোথ দেখাচ্ছি। এটা কিন্তু থ্যাঙ্কস টু দ্য প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ, বেসরকারি খাত, এবং এইডেড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ওনাদের যে পলিসি আছে এটা আমাদের অনেক হেল্প করে। আর এখানে বর্তমান সরকার একটা বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট, তো ওনাদের যে পলিসিগুলো, এটার জন্য কিন্তু আমার মনে হয় না যে গ্লোবালি যদি কন্ট্রাক্ট করে ইকোনমি, ওভারঅল ট্রেড, বাংলাদেশের কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পজিটিভ গ্রোথ দিয়ে অনেকটা এটা কভার করে ফেলবো। কারণ 2008 সালে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, তখন কিন্তু বাংলাদেশে আমরা অনেক ভয় পাচ্ছিলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এফেক্টেড হবে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এফেক্টেড হবে, কিন্তু আমরা কিন্তু দেখলাম এটা উল্টোটা হয়েছিল। যেহেতু উই অফার্ড একটা কম্পিটিটিভ প্রাইস, হ্যাঁ, কোয়ালিটি প্রোডাক্ট, বাইরের যে অর্ডার গুলো যখন পাকিস্তানে করতো, টার্কিতে করতো, ওগুলো অনেক ক্ষেত্রে বাংলাদেশে চলে আসছিল, তখন একটা বুম হয়েছে। ওই বুমটা কিন্তু সাকসেশনে যে কন্টিনিউশন করে এখন এই পর্যায়ে কিন্তু একই পরিস্থিতি দাঁড়িয়েছে। টার্কিতে ধরেন যারা ম্যানুফ্যাকচারিং করতো হাই এন্ড অফ দ্য মার্কেট, তারপরে ধরেন টিউনিসিয়া, মরক্কো, পাকিস্তানের টু সাম এক্সটেন্ট, ইভেন চায়নাতে, এগুলো কিন্তু বাংলাদেশে এখন আসছে, আস্তে আস্তে আসছে এবং আসবে। এবং একই সাথে ফার্মাসিউটিক্যাল সেক্টর বাংলাদেশে যে গ্রোথ ছিল, এবার আরো আমরা আশা করছি যে এটা গ্রোথ আরো বেশি হবে, কারণ এখানে বিশ্বমানের টেকনোলজি ইউজ করা হয়, ফ্যাক্টরিগুলো বিশ্বমানের ফ্যাক্টরি। এবং আপনি দেখেন যে অ্যাস্ট্রাজেনিকার মতন কোম্পানিরা বাংলাদেশের কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে যাচ্ছে, কন্ট্রাক্ট করছে, ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং করছে। তো ইট শোজ দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ, আমাদের যে স্ট্রেংথ আছে এটা দেখাচ্ছে। একই সাথে এখানে প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে, তারপরে লেদার ইন্ডাস্ট্রি আছে। তো আমাদের অ্যাডভান্টেজ যেটা বাংলাদেশের, এটা হলো যে আমাদের এখানে যারা কর্মী, যারা এখানে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, এনাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই অর্জন। আর এনাদের জন্যই কিন্তু আমরা এই ধরেন ইন্টারন্যাশনালি যদি গ্লোবালি কন্ট্রাক্ট যদি করে ইকোনমি, মানে ওভারঅল ট্রেড, বাংলাদেশে কিন্তু আমরা আশা করছি এটা হবে না, কারণ উই হ্যাভ দ্য এফিশিয়েন্ট ওয়ার্ক ফোর্স হু ক্যান অফার
কম্পিটিটিভ প্রাইস ফর ইন্টারন্যাশনাল। এটি আমাদের একটি বড় স্ট্রেংথের জায়গা যে আমরা সবচেয়ে কম্পিটিটিভ প্রাইসের বিষয়ে বোধহয় এগিয়ে থাকি অন্য দেশের থেকে, এটি আমাদের একটা শক্তির জায়গা। জনাব শামস মাহমুদ, আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে যে ইজ অফ ডুইং বিজনেস নিয়ে আমরা কথা বলি, ব্যবসায়িক পরিবেশ বা ব্যবসা সহজীকরণ যে সূচকের কথা আমরা বলি বিশ্ব ব্যাংকের, সেটি নিয়ে সম্প্রতি একটি নতুন আলোচনা এসেছে। ব্যবসা হিসেবে আসলে কি মনে করেন আপনি আমাদের দেশের এই সহজীকরণ সূচক এবং ওভারঅল আমরা আসলে কোন অবস্থায় রয়েছি? যদিও গত বছর আমরা দেখেছিলাম 8 ধাপ এগিয়েছিলাম, এখন সেটি তো করোনাকালীন সময় যাচ্ছে, সামনে আসলে কি দাঁড়াবে? জি, ধন্যবাদ আপনাকে। এটা একটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা সবসময় ইজ অফ ডুইং বিজনেস নিয়ে কথা বলছি, র্যাঙ্কিং নিয়ে কথা বলছি। এখন এখানে একটা জিনিস বুঝতে লাগবে, র্যাঙ্কিং ডাজ নট রিফ্লেক্ট দ্য রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। র্যাঙ্কিং যদি সবকিছু হতো, আপনার সেন্ট লুসিয়ার মতন দেশ, ওনাদের র্যাঙ্কিং 93, পালাও ছোট্ট একটা দেশ, প্যাসিফিক একটা আইল্যান্ড, 145 ওদের র্যাঙ্কিং, ওয়েস্ট ব্যাংক গাজা ওনাদের র্যাঙ্কিং 170। এটার মানিটা কি? এটার মানে হলো যে বাংলাদেশে আমি যখন একটা পারমিশনের জন্য কোনো মিনিস্ট্রিতে যাই, এখানে 4-5টা মিনিস্ট্রিতে কিন্তু আমার পারমিশন লাগে। তো আমাদের কমপ্লেক্স ইকোনমি, সাইজ অফ দ্য ইকোনমি বড়, তো এই কমপ্লেক্সিটির জন্যই কিন্তু আমরা মার্কগুলো পাচ্ছি না। আর যদি এই ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং যদি সবকিছুই হতো, তাহলে তো আমরা এই গ্রোথ রেটটা আমরা অর্জন করতে পারতাম না। আমরা যখন বলছি করোনার মধ্যে যে আমাদের ইকোনমি এত চাঙ্গা হয়ে সামনের দিকে এগোচ্ছে, এটা তো হতো না যদি এখানে যদি ব্যবসা বন্ধ পরিবেশে না থাকতো। আর আরেকটা হলো যে ফর এক্সাম্পল জিম্বাবুয়ের র্যাঙ্কিং হলো 140, ইজ অফ ডুইং এই ওয়ার্ল্ড ব্যাংকেরই র্যাঙ্কিং এ 140, অনেক ধাপ এগিয়ে আছে বাংলাদেশ থেকে। তো জিম্বাবুয়ের অর্থনীতির অবস্থা কি? হাইপার ইনফ্লেশন হচ্ছে। যদি র্যাঙ্কিং সব হতো, সব ইনভেস্টররা তো জিম্বাবুয়েতে যেত। তো এটার জন্য রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড আর র্যাঙ্কিং এর সাথে কিন্তু দেয়ার ইজ নো রিলেশন অ্যাজ সাচ। এখানে আরেকটু বুঝতে লাগবে যে ধরুন ছোট ছোট যে দেশগুলো আছে, এখানে মিনিস্ট্রি আছে একটা, ওই একটা মিনিস্ট্রি 4-5টা পারমিশন দিচ্ছে, তো ওখানে ওরা বাদ পাচ্ছে। তো এখানে অনেক জিনিস চলে আসে। তবে আমাদেরও বোধহয় এই যে বিদ্যুৎ সংযোগ বা নতুন সংযোগের ক্ষেত্রে যে বিভিন্ন সমন্বয়হীনতা বা একটি কাজ করতে গিয়ে 7 থেকে 8টি জায়গায় যোগাযোগ করা, সেটাকে সহজ করা। হ্যাঁ, এখন যেমন এখানে বিডা যে উদ্যোগ নিয়েছে, বেসা যে উদ্যোগ নিয়েছে, ওয়ান স্টপ সার্ভিস, অনলাইনের মাধ্যমে আমরা এই সার্ভিসগুলো দিব। কিন্তু সেটি কি সম্পূর্ণ অনলাইন আসলে হয়েছে? না, এটা হবে, এটা হচ্ছে। আমরা যেমন ঢাকা চেম্বার ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আমরা করে ফেলবো। তখন আমরা সার্টিফিকেট অফ অরিজিন আর মেম্বারশিপ সার্টিফিকেটটা অনলাইনের মাধ্যমে কেউ অ্যাপ্লাই করলে আমরা এটা দিতে পারবো। তো এগুলো যখন চলে আসবে, এগুলো যখন সব মিনিস্ট্রি যখন এখানে চলে আসবে, তখন কিন্তু এই আমাদের ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং উপরে উঠবে। আর প্লাস এখানে আরো অনেক জিনিস আছে, যেমন আপনার ব্যাংক্রাপসি ল, এক্সিট পলিসি, তারপরে শেয়ার হোল্ডিং স্ট্রাকচার, মাইনরিটি শেয়ার হোল্ডিং স্ট্রাকচার অফ আ কোম্পানি, দ্য রাইটস দে হ্যাভ, এগুলো নিয়ে কাজ হচ্ছে। আগামী বছর আমাদের অ্যাডভাইজার টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার সালমান এফ রহমান সাহেব, উনি অলরেডি বলেছে যে ব্যাংক্রাপসি ল নিয়ে ওনারা কাজ করছে। তো এগুলো যখন চলে আসবে, তখন কিন্তু আমাদের মার্ক বেড়ে যাবে, আমরা আশা করি। জি, অনেক ধন্যবাদ, অনেক বিশ্লেষণধর্মী চমৎকার কথা বলেছেন। আমরা মামুন রশিদের কাছে যেতে চাই। জনাব মামুন রশিদ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, আপনার কাছে আপনার মূল্যায়ন জানতে চাইবো যে আসলে অর্থনীতির আমরা আর্থিক খাতের সংস্কারের কথা বলে থাকি, এই মুহূর্তে আমরা আয় ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে যদি রাজস্বের কথা ধরি, রাজস্বের আমাদের কিন্তু আয়ের যতটা না লক্ষ্য, তার থেকে ব্যয়ের অনেক বেশি লক্ষ্য, সেটি আমরা বাজেটেও দেখেছি। তো এই বাস্তবতায় রাজস্বই বা কোথা থেকে আসবে এবং আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা, আর্থিক খাতের যে অবস্থা, সেটির সংস্কার আসলে কতটা জরুরি এবং কী ধরনের নীতি পদক্ষেপ প্রয়োজন, আমরা কতটা তা নিচ্ছি? ধন্যবাদ। শামস মাহমুদ সুন্দর বলেছেন। আমি আবারও বলি খুব সংক্ষেপে, আমরা তো গেল বছর প্রাক্কলন থেকে 82,000 কোটি টাকা আমাদের শর্টফল, আমাদের কর জিডিপি অনুপাত বিশ্বের সর্বনিম্ন পর্যায়ের দেশগুলোর একটিতে রয়েছে আমরা। আমাদের 8% জিডিপির 8% মাত্র আমরা কর হিসেবে আয় করতে পারছি। সেক্ষেত্রে কর প্রশাসনের সংস্কার, সামগ্রিক রাজস্ব কাঠামোর সংস্কার এবং আমাদের ব্যয় হচ্ছে সবচেয়ে বেশি প্রশাসনিক ব্যয়। আমাদের সরকারের সাইজ কত, আমরা বিদেশে পড়েছি হার্ভার্ডে ওয়াটনে যে অপটিমাম ক্যাপাসিটি মডেলিং, এই সরকারের এত টাকার বাজেট ডেলিভারি দেওয়ার জন্য, জনসেবা দেওয়ার জন্য কত বড় সরকার কিংবা প্রশাসন দরকার, কত সাইজের প্রশাসন দরকার। সেই ধরনের কোনো বৈজ্ঞানিক
কাজকর্ম হয়েছে বলে আমার মনে হয় না। আমরা সময়ের সঙ্গে সরকারের আকার বড় করছি এবং প্রশাসনিক ব্যয়ও বাড়ছে, এবং অন্যান্য অনেক দেশ কিন্তু প্রশাসনিক ব্যয় কমানোতে ইতিমধ্যে করোনাকালে বিরাট দক্ষতার পরিচয় দিয়েছে। আমরা কিন্তু সেটা খুব একটা এখানে দেখেছি বলে বাংলাদেশে মনে হয় না। আমরা স্বাভাবিকভাবেই পুরোপুরি ব্যক্তিখাত নির্ভর হয়ে গেছি। সরকারের একটা অংশ ব্যক্তিখাতকে চেষ্টা করছে প্রণোদনা দিতে। এটা বেশি দিন চলবে বলে আমার মনে হয় না। আমাদের রাজস্ব আদায় বাড়াতে হবে, আমাদের মানে অনুৎপাদনশীল খাতে ব্যয় কমাতে হবে, প্রশাসনকে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে এবং সক্ষমতা বাড়াতে হবে। সেই সাথে আমাদের আর্থিক খাত, যেটাকে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত কিংবা সক্ষম আর্থিক খাত, আর্থিক খাতে যেমনটি মন্দ ঋণ রয়েছে, আর্থিক খাতে যেখানে সুশাসনের অভাব রয়েছে, সেই সাথে সাথে আর্থিক খাতে কিন্তু আমাদের সক্ষমতা কিংবা পণ্যের সমারোহের অভাব রয়েছে। এই যে জনাব শামস মাহমুদ বললেন যে আজকে যে ট্রেড সাইকেল চেঞ্জ হয়ে গেছে, তাদের বায়াররা যে দেরিতে টাকা দিচ্ছে, আমরা যদি তাদেরকে হেল্প করতে চাই কিন্তু তাদের ট্রেড সাইকেলটা যদি রিভিউ না করি, নতুন নতুন পণ্য যদি না নিয়ে আসি তাদের প্রয়োজনের প্রেক্ষিতে, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাংকিং সেক্টর হেল্পফুল ব্যাংকিং সেক্টর হবে না। বড় ব্যাংকিং সেক্টর হইলেই কিন্তু হেল্পফুল হয় না। আর শেষ কথাটি হচ্ছে, আমাদের করোনা কালে আমরা যে শিখেছি অনলাইন ডেলিভারি, হোম ডেলিভারি, সেটা আরেকটি অর্থ হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। ব্যাংকে না গিয়ে ব্যাংকের সেবা পাওয়া নিশ্চয়তা বিধান করা। সেই ক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিং, ই ব্যাংকিং, অল্টারনেট ব্যাংকিং, এগুলা কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। সামগ্রিকভাবে আমাদের ব্যাংকগুলোকে শুধু সক্ষম করলে হবে না, ব্যাংকগুলোতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, অধিকতর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকগুলোর সক্ষমতা এবং উৎকর্ষতা বৃদ্ধি করতে হবে। এবং তাহলেই শুধুমাত্র মন্দ ঋণের কমানোর সাথে সাথে সামগ্রিকভাবে আমাদের ব্যাংকিং খাত এগিয়ে যাবে এবং কার্যকর ব্যাংকিং খাত হিসাবে রূপান্তরিত হতে পারবে। জি নিশ্চয়ই, আমরাও সেটি আশা করব। কেননা তার মানে আপনাদের বিশ্লেষণের মাধ্যমে এটি পরিষ্কার যে আসলে আরও বড় ধরনের সংস্কার আমাদের সামনের দিনে প্রয়োজন, এবং বিভিন্ন খাতে সেটি প্রয়োজন। বেসরকারি খাতে এবং উৎপাদনশীল খাতে গতি বাড়াতে হলে, করোনার ধাক্কা কাটিয়ে উঠতে হলে এ ধরনের নীতি সংস্কার আমাদেরকে নিতে হবে, অর্থনীতিকে আবারও পুনর্জাগরণ ঘটাতে হলে। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আলোচনায় যুক্ত হবার জন্য, জনাব শামস মাহমুদ এবং জনাব মামুন রশিদ। দর্শক, আমরা ইভ্যালি বীজ সংলাপে আজকের মতো বিদায় নেব। নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে আগামী দিনে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।